বাকি আছে, এই মাথাটা কোনো কাজ, হলুদ নুন দিয়েছি পারি না, পাকাটা একটু কম, কখনো গিফট পাবো। সকালবেলা সমস্ত কাজকর্ম করে চলে এসেছি। দেখো শাকগুলো মানে কি বলো তো, বাজার যাবো, এখনো বাজার যাওয়া হয়নি, তো জল পড়ছে, জল তো ভরতে হবে, সেজন্য শাকগুলো ধুয়ে নিয়ে গেলে আবার বেলাতে বড্ড দেরি হয়ে যাবে। তো যেহেতু রবিবার সেহেতু বাজারে একটুখানি দেরিতেই বসে, সেই জন্য একটু দেরি করেই যাবো, মানে 8:30 নাগাদ যাবো। এখন দেখো দেখতে পাচ্ছ শাকগুলো কাল এনেছিলাম, যদি আজকে না খাই আর খাওয়া যাবে না, এমনিতে লাল শাক, তার মধ্যেই তো নষ্ট হয় তাড়াতাড়ি, আর যা গরম। আর কালকে রাতে বর নিয়ে এসেছিলো হচ্ছে রোলটা মানে কি বলো তো, বরকে যে বাড়িতে কাজ করছিল সেখান দিয়ে খেতে দিয়েছে, তাই জন্য বর তো কালকে নিরামিষ ছিল আমাদের, সেজন্য খাইনি, তাই জন্য বর নিয়ে চলে এসছে, আর আমি ওইটা দেখলাম। তো রাতেই বর বলেছিল ছেলেকে খেতে, ছেলে বললো না বাবা আমি ভাত খাবো তোমাদের সাথে, আমি রোল খাবো না এখন, তুমি রেখে দাও সকালে খাবো। তো এখন গরমের দিন, সকালে তাড়াতাড়ি না খেলে ওটা নষ্ট হয়ে যাবে, তাই জন্য বললো মা তুমি একটু খাও, তো কি ছিড়বো, তো একটু কেটে নিয়ে রেখে দিলাম আর ছেলেকে দিয়ে দিলাম। আর এই দেখতে পাচ্ছ জলের কি অবস্থা আমাদের, দেখো। তো এই যে জলটা সকাল থেকে হাঁড়িতে ভরবো করে আর ভরা হয়নি, মানে এই জলটা তো খাই বা একটু কোনো দরকার পড়লে ব্যবহার করি, তো জলের এই মানে কন্ডিশনটা ভীষণই, মানে গরম পড়লে যে কি অবস্থা হয় যে বলার কথা না। তো এই যে শাক ধুতে নিয়েছি গামলায় জল, এখনও বালতি ফালতি সব খালি, তো আমি শাকটা ধুয়ে নিয়ে গামলায় যা জল আছে সেটা বালতিগুলোতে ভরে রেখে চলে যাব। ছেলে 9টায় পড়তে যাবে, ছেলেকে বলবো বাবা তুই গামলাটা পরে ভরে দিস, আর তারপরে আমি বাজার থেকে আসি। কেন বলো তো, বাজারে যেতে আসতে কতটা সময়, তো মাছ কাটার আছে, ঘর ঝাড়ার আছে, আজকে বাড়িতে লোক আসার আছে, তো কিসের জন্য লোক আসবে সেটা তোমরা পরের ভিডিওতে অবশ্যই দেখতে পাবে আর জানতেও পারবে যে কেন, সেই জন্য আরও বেশি করে মানে টিপটপ থাকার ব্যাপার আছে। এমনিতেই যা হোক পরিষ্কার, এমনি রবিবার বা শুক্রবার বা সোমবার আমি ঝাড়ি, কালকে ঘরটা ঝাড়তাম কিন্তু কালকেরে ঝাড়বো না, আজকে যেহেতু লোক আসবে আজকেই ঝেড়ে দেবো। তারপরে ওটা করে এসে না পাচ্ছিল, ছেলে বললো বাবা মা তুমি রোলটা খেয়ে নাও, হালকা একটু টকটক মতো লাগছে, তার জন্য খেলাম, ওকে আবার একটু ভেঙে দিলাম, না তাহলে আমি খাবো না, তো ওই জন্য আমি খেতে নিলাম। আর আমার খাওয়ার ধরন দেখো, কেন বলো তো, প্রচুর তাড়াতাড়ি, ওইসব কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে, সেই জন্য একদম তাড়াতাড়ি করে গপগপিয়ে খাচ্ছি, খেয়ে নিয়ে এখন চলে যাব, ছেলে আবার পড়তে চলে যাবে। তো চলো আমার খাওয়া শেষ হয়ে গেছে, এবার আমি বাজারের দিকে যাই। মাছ নিয়ে চলে এসেছি, আর এত ঘেমেছি যে বলার কথা নাই। যে চিংড়ি মাছ এনেছি 30 টাকা শ, এঁচড় দিয়ে করব, আর তেলাপিয়া মাছ নিয়ে এসেছি, তেলাপিয়া মাছের ঝাল করব, আর সকালবেলা এই যে শাক ধুয়ে দিয়েছি, বুঝেছো, এই শাকটা করবো। এই যে ডাল গরম করেছি, একটু ডাল ছিল, ডালটা দেখছি লাউ দেওয়া আছে তো একটু কেমন হচ্ছে, ওই জন্য ডালটা গরম করলাম, ছেলে আসলে খেয়ে যাবে ছেলে। আর সকালবেলা কালকে বড় রোল এনেছিল, সেই কাজ করেছে অতক্ষণ, তো আসার পথে রোল দিয়েছিল, কাল আমাদের শনিবার ছিল সেই জন্য খাওয়া হয়নি, সেই জন্য আজকে বড় তো খাইনি, আমরা খেলাম। তো চলো আসি, তারপর তোমাদের সবাইকে শুভ সকাল জানাবো। এখন আগে মাছটা কেটে আসি। হ্যাঁ, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছে, আশা করি ভালো আছে, সুস্থ আছে, আমিও ভালো আছি, সুস্থ আছি। আর বলেছিলাম যে মাছ কেটে এসে তোমাদের সাথে কথা বলছি। আর গরমে দেখো চুলটা কোথায় তুলেছি, দেখো আর স্টাইল করে ছাড়ে, মানে আমি তো এমনি ছাড়ি না, আর ছাড়া যাবে না। বর বললো কুমড়ো এনেছে যে এই পুঁই শাকগুলো অনেক বড় বড় লতিয়ে গেছে, বুঝেছো তো, সরু সরু হয়ে যাচ্ছে, অনেকগুলো হয়ে গেছে, তো মাটিটা ঢিলে মানে হালকা হয়ে গেছে, তো বললো কটা পুঁই শাক কেটে খেয়ে নেওয়ার জন্য। তো আজকে খাবে না, দেখি আজ কেটে দিলে কাল খাবে। আর উচ্ছেগুলো এখানে কিছু কিছু পোকা লেগে যাচ্ছে, আর কিছু কিছু হচ্ছে। আজ মাছ করবো এঁচড়, সেদিন বর বলেছিল তোমাদের বললাম যে এঁচড় চিংড়ির কথা, তো আজকে পেলাম চিংড়ি 30 টাকা শ, তো 100 নিয়ে আসলাম। আর মাছ এনেছি দুটো মিলিয়ে 50 টাকা নিয়ে আসছি হবে। আর এখন একটুখানি ঘর ঝাড়বো, এই দেখো এগুলো এখন একটু ঝাড়বো, আজকে অল্প করে ঝেড়ে রাখবো, আবার পরে নাহলে পরে ঝাড়বো, কেন আজকে আমার প্রচণ্ড মানে গরম, কষ্ট আর কাজ বাকি, এঁচড় কাটা আছে, শাক কাটা আছে, কাটাকাটিতেই আজকে অনেক সময় চলে যাবে, বুঝেছো, সেই জন্যে। তো চলো পরে আসি। তো বন্ধুরা ঘর ঝাড়তে শুরু করে দিয়েছি আগেই, কেন বরকে ফোন করলাম, ছেলের যে একটা বই বাকি আছে সেখানে ফোন করলাম, আর যা অবস্থা আমার ঘরে বলার কথা না, আমি পাগল হয়ে যাবে, এত ঝুল, যতই ঝাড়ো ঝুল আর শেষ হয় না। এই চিংড়ি মাছ এনেছো? এঁচড় দিয়ে করবো, ঠান্ডা ভাতে খাবি তো? হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা ভাত। রাতে বিরিয়ানি খাবে না? কিসের জন্য? কোন দুঃখে? হ্যাঁ, কোন দুঃখে? পয়সা লাগে না বিরিয়ানি ফ্রিতে দেয়? বলে খাও। বলেছিলাম, তার জন্য এই যে বইয়ের দাম বেড়ে গেছে, এখন ফোন করলাম বললো বই দাম বেড়ে গেল, 1800 কত টাকা ছিল এখন, তাহলে এত দামের আমি কোথা থেকে পাবো? আমাদের ইনকাম কি অনেক লাখ টাকা? কালকে
ছেলে বলছে মা যে বিরিয়ানি খাওয়ার কথা, তোমাদের আগে বলেছি অনেক দিন ধরেই ছেলে বলছে। আজকে ভাবো আমরা কত দিন কত বছর বিগত বছর আমরা ঘুরতে যাই না, কত বছর যে হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই, বুঝেছো। তো ওগুলো ঢাকা হয়েছে, ওই কালো জামাটা ছেলের কাজ বসে জন্য ওটা দিয়েই ঢেকে দিয়েছি। আর প্রতি জায়গায় জায়গায় ঝুলে ঝুলে ভর্তি, জানো তো। ঘাড়ে কন্ডোলা শেষ, কিন্তু ঘাড়ে কন্ডোলা শেষ হলে হবে কি, কাজ তো করতেই হবে, আমি না করবো তো কে করবে। সেই জন্য ছেলে আছে, বললাম বাবা একটু ক্যামেরা করে দে, কেন আমার স্ট্যান্ডটার মধ্যে কিছুতেই ফোন রেখে ভিডিও করা যাচ্ছে না। কি অবস্থা দেখো, কত ঝুল, তাও হালকার উপরে ঝাড়লাম। ভালো করে ঝাড়লে তো মনে আর মানে দেখা যাবে না, স্ট্যান্ডটায় রাখা যাচ্ছে না, স্ট্যান্ডটা তো পুরো ভেঙে গেছে, ফোন রাখতেই পারছি না যে তোমাদের দেখাবো। এই মাথাটা কোনো কাজই করছে না, দেখেছো, মানে ফোনটা যেই এখানে রাখছি তো এই এরকম হয়ে যাচ্ছে, মানে ক্যামেরা সাইড হয়ে যাচ্ছে, কাত হয়ে যাচ্ছে, দেখো দেখতে পাচ্ছ। ঘরটা মোটামুটি ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম, বুঝেছো। এ দেখো ভিজা গামছা বিছনায় রেখে গেছে, প্যান্ট চান করে গেছে, প্যান্ট রেখে গেছে যে মা একটু ধুয়ে দেবে, এই হচ্ছে মা। আর আমাদের মারা যখন আমরা ছোট ছিলাম, আমাদের মারা তখন কি বলতো, যে এগুলো করে দিতে পারেনি। তার কারণ কি জানো, যে তখন আমাদের কাজ আমাদের করতে হয়েছে, উল্টে আমাদের ভাই বোনের কাজগুলোও আমাদের করতে হয়েছে, বুঝেছো তো। আমরা জীবনে কোনোদিন সেই পাইনি। আর আমাদের দেখো সব ছেলেপিলে, একটা করে ছেলেপিলে বলে মানে যা ইচ্ছা তাই। দেখো প্যান রেখে গেছে, এই যে প্যান খুলে রেখে গেছে যে মা একটু কেচে ধুয়ে দিও। তো কি আর করা যাবে বলো, সন্তান করতে তো হবে, তাই না। আমার হাত বেঁকে যাচ্ছে, বুঝেছো। চলো প্যানটা ধুয়ে মেলে দিই, ওর ঘরটা একটুখানি মুছবো, গ্যাস মুছবো, অনেক কাজ আছে, এগুলো সেরে নিই। মাছ ভাজা বসিয়েছি, একবার একটা 3টে মাছ দিয়ে দিয়েছি, জানো তো কেন বলো তো, একটু ঘুরিয়ে ফিরিয়ে পাশে পাশে উল্টে পাল্টে দেবো, হবে। আবার ফাটছে কত। আর এখানে দেখো মাছ, আর এই যে চিংড়ি মাছটা ভাজবো, ধনে পাতাগুলো একটু কাঁচা পাকা হয়ে গেছে, যাকে এঁচড়ে দিয়ে দেবো। আর এই এঁচড়টা এখনও কাটা বাকি আছে, দেখছো শুকিয়ে গেছে আঠা। আর কালকেকার ওই যে টমেটোগুলো খারাপ হয়ে গেছে, ফেলে দেবো। আর এখানে অলরেডি শাক কুচাতে বসে গেছি, শাকটা হেবি সুন্দর নরম। কালকে পেঁয়াজ এনেছিলাম, কাঁচা পেঁয়াজ, সেটাই দিয়ে আজকে রান্নাবান্না করব। কালকে এনেছিলাম ছোটো আলু, ছোটো আলুটা দিয়েও করব, কেন কালকে সময় হবে না, সের জন্যে। তো রান্নাবান্নাগুলো কেমন হচ্ছে তোমরা জানাবে, কেমন লাগে বলো, তোমরা বলো। মাছ ভাজা, এ দেখো গ্যাস খোলা, এই যে ছুঁচো যাচ্ছে, এই যে গ্যাস খোলা, গ্যাস শেষ হয়ে গেল, মাছ ভাজা হয়নি, এই যে পড়ে আছে, শুধু ওইটাই হলো। তুলে দিই তেলের উপর দিয়ে, দাঁড়াও। কেমন লাগে, এমনিতেই হয়ে গেছে দেরি, রান্না বান্না কত বেলায় 1টা বেজে গেছে, কখন করব, চাল ফাল ধোবো। এখন এই সিলিন্ডার পাল্টাতে ইচ্ছা করে বলো তো, বলো তোমরা। সেই ওখান থেকে ভারী সিলিন্ডার টেনে আনো, কি আমার কপাল। তার মধ্যে আমি ঠিকঠাক করে রেগুলেটর খুলতেও পারি না, লাগাতেও পারি না, বলো কেমন লাগে। ভাল লাগে না আমার, আর ভালো না লাগলেও উপায় তো নেই, করতে তো হবে। চলো দেখি কি করা যায়। বলে না, কথায় আছে না, নেই কাজ তো খইবা, সে অবস্থা হচ্ছে আমার। যেদিন কাজ বেশি হয় সেদিন এই সমস্যাগুলোও আমার বেশিই হয়, জানো তো। দেখো সিলিন্ডার শেষ হয়ে গেছে, আর আমি লাগাতে পারি না, ছেলেও বাড়ি নেই, ছেলেও তখন পড়তে চলে গেল। আর এখানে দেখো এই যে এইটা দড়িটা খোলা আছে, সেই জন্য এটা কিছুতেই খুলতে পারছি না, কি অবস্থা হয়েছে বলার কথা না। তা কী করব দেখো, ভেবে পাচ্ছি না। তো ভাবছি যে চলো বরকে ফোন করি, আর বর আস্তে আস্তে তোমার রান্না শেষ হয়ে যাবে, মানে বেলা হয়ে যাবে, কখন আসবে, কত দূরে কাজ করছে, সেখান থেকে আস্তে আস্তে কতটা টাইম লাগবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। অনেক কষ্টে লাগিয়েছি, লাগিয়ে বরকে ফোন করলাম, লাগাতে পারছিলামই না কিছুতে, যেন ক্যামেরা বন্ধ করে দিলাম। বরকে ফোন করলাম, বর বললো আরেকবার চেষ্টা করো, না পারলে আমায় ফোন করো। সে অত দূর থেকে আসবে, তারপরে কোনো মানে সেই এই যে ক্লিপটা এটাই ছিল খোলা, বুঝেছো, এটা টানছি তো খুলছে না হাতের জোর দিয়ে। তারপরে আমি গিয়ে গরম লেগে গেছে, আমি বললাম একটু হাওয়া খাবো তারপরে বসবো। দেরি তো এমনিই হয়ে গেছে, আর ওই দেরি হোক, কিন্তু আমি ওই হাওয়া না খেয়ে বসতে পারবো না। তাই হাওয়া খেলাম, খেয়ে একটু বসে তাই আবার বসাতে আসলাম। এই যে তার মধ্যে কাটবো হচ্ছে কাঁঠাল, মানে এঁচড় কাটবো, কাঁঠাল না এঁচড়, অনেকে কাঁঠালও বলো জানো তো, কাঁঠাল আমরা পাকাটাকে বলি। আর হাতের মধ্যে বারবার সরষের তেল মাখছি, আর মানে কি বলতো, এর আগে একবার মেখে নিয়েছি, আবার ক্যামেরা ফ্যামেরা অন করতে গিয়ে সে সরষের তেল মুছতে হয়েছে, আবার তেল মেখে নিয়েছি। আর অনেকে দেখবে না তেল, সরষের তেল তার সাথে লেবু দিয়ে করে, আঠা মানে তাহলে লাগে না। আর এঁচড়টা আমি আমার ছেলে ভীষণ ভালোবাসি, কিন্তু বর ভালোবাসে না। আর বর হচ্ছে সেদিন বলছিল একটু চিংড়ি মাছ দিয়ে করবে, তা আমাদের ঘরে তো বুঝতে পারছো যতখানি এঁচড়, তাতে চিংড়ি মাছ দিয়ে করতে গেলে 250-300
চিংড়ি মাছ লাগবে, আর 300 চিংড়ি মাছ আনতে গেলে 100 টাকা লাগবে। আমি 100 চিংড়ি মাছ নিয়ে এসে 30 টাকা দিয়ে, সেটা দিয়ে ওই বলে না যে গন্ধে গন্ধে চলে যাবে পেটে, সেই রকম অবস্থা, গন্ধে গন্ধে আমাদের খাওয়া হয়ে যাবে। আমি তো এমনি খাই না, তো বর আর ছেলেকে দেবো বেছে চিংড়ি মাছ, আর কালকে যেটুকু এঁচড় থাকবে সেটুকু দিয়ে এমনি খেয়ে নেবো। আর এঁচড়ের ভিতরে যেটা ফেলে সেটা এখন আমি কি বলো বার করে উঠতে পারছি না, তো ভাবলাম চলো আগে এঁচড়টাকে পুরো কুচিয়ে নিই, নিয়ে জলে দিই, জলে দেওয়ার পর সেখান থেকে তারপরে জলে ভিজলে একটু ফাঁকা ফাঁকা হবে, তখন একটু ছাড়িয়ে ফেলবো। আর জলের মধ্যে আমি হলুদ দিয়ে রেখেছি যাতে আঠাটা না লাগে। যখন সেদ্ধ করব তখন ওর মধ্যে একটু কী দেবো বলো তো, তখন ওর মধ্যে দেবো হচ্ছে একটু তেল, একটু হলুদ, একটু নুন দেবো, তাহলে কুকারটাও না আঠা লাগবে না। তেল দিলে তাহলে আর আঠা লাগে না, বুঝেছো তো, নাহলে একটু আঠা চিপচিপ হয়ে যায় কুকারের মধ্যে। অনেকেরই দেখি অনেকে বলে, কিন্তু তারা একটু তেল দেয় না, তেল দিলে কিন্তু আর আঠাটা লাগবে না। তো ঝটপট এখন কেটে কুটে রান্না শেষ করে উঠতে পারলে বাঁচি। যেমন কষ্ট হচ্ছে তেমন গরম লাগছে, আজকে যা গরম পড়েছে জীবনটা পুরো বরবাদ। শাক ভাজা, আলু দিয়ে লাল শাক ভাজাটা এই যে হয়ে এসছে। এবারে দেখো এই জায়গাটা পরিষ্কার করব, করে তারপর আলু কাটবো। আর এই যে এঁচড় দিয়েছি, সর্ষের তেল, হলুদ, নুন দিয়েছি, দিয়ে এটাকে সেদ্ধ করব। আর ধনেপাতাটা ধুয়ে রেখে দিয়েছি, ভাতও ওখানে বসিয়ে দিয়েছি। আর গ্যাসটার অবস্থা যে খুব খারাপ হয়েছে সিলিন্ডার লাগাতে গিয়ে, বুঝেছো, খুব অবস্থা আমার একদম টাই ফিস হয়ে গেছিলো সিলিন্ডারে। চলো হতে থাক। কি বলো তো, টমেটোটা কাটলাম, এই যে টুকরোটা হাতে রয়েছে। আরে এগুলো কি বলো, টমেটোর দানার ভিতরে কি বলো, দেখাবো হাতে, দাঁড়াও দেখাই, একটা তুলি, এক হাতে ক্যামেরাই দেখো, পোকা না, টমেটোর দানার সাথে এটা গাছ বেরিয়ে গেছে, শিকড় দেখতে পাচ্ছ, টমেটোর ভিতরে শিকড় জন্ম নিয়েছে, ভাবতে পারো। তো মোটামুটি ভাত হয়ে গেছে বন্ধুরা, এঁচড়টা সেদ্ধ হয়ে গেছে, মাছ বসাবো, মশলা বাটবো, আর এঁচড়টা আর একটা গ্যাসে বসাবো। ফ্যান ট্যান পরে আজকে গ্যাসের যা তা অবস্থা, রান্না করেই আজকে গ্যাস মুছতে হবে, কিচ্ছু করার নেই। তো বন্ধুরা এই যে এঁচড়টা একটু মানে সেদ্ধ করে নিলাম, তো দেখলাম আর একটু সেদ্ধ হয়নি, তো আমারও অনেকটা বেলা হয়ে গেছে, বললাম চলো তাহলে আলুগুলো একটু ওর মধ্যে দিয়ে, বড় বড় কেটেছি তো হতে সময় লেগে যাবে, সেদ্ধ করে নিই। এক একটা হয় এঁচড়, সেদিনের এঁচড়টা কি সুন্দর নরম হয়ে গেছিলো, আজকে এঁচড়টা দেখছি যে না, আরে এক কুকার হয়েছে, চিংড়ি মাছ দেবো, হ্যাঁ এক কুকার তরকারিতে 100 চিংড়ি মাছ দেবো, রান্না হবে, চিংড়ি মাছ কোথায় বোঝাই যাবে না, যেহেতু বর বলেছিল, বলে ওই যে নামিয়ে গন্ধে বলে না, সেরকম বসিয়ে দিই এদিকে। আর এদিকের গ্যাসে বসাবো হচ্ছে তোমার মাছটা, তারপরে মশলাটা সাঁতলে এসবটা কষিয়ে নেবো। আগে আজকে শিলটা নিয়ে আসি, তারপরে গ্যাসটা। বন্ধুরা মাংস হয়ে গেছে, শাক হয়ে গেছে, আর এঁচড়টা এতটা এঁচড়ের মধ্যে চিংড়ি মাছ দিয়েছি, খুঁজে পেলে হয়, বুঝেছো, মানে একটা এঁচড় খেতে গেলে 100 টাকার উপরে খরচা আছে। 100 চিংড়ি মাছ এনেছি 30 টাকা, এঁচড়, আলু, তেল, মশলা, টমেটো, ধনেপাতা সব দিয়ে 100 টাকা খরচা, একটা তরকারিতে 100 টাকা খরচা হবে। তবে এতটা তরকারি আমাদের কাছে লাগবে না মনে হয়, দেখা যাক কি হয়। কষাতে কষাতে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে। বিশাল গরম পড়েছে গো, যে গরমে থাকতে পারছি না, সহ্য করতে পারছি না, এত কষ্ট হচ্ছে গরমে। কেন যে এত গরম পড়ে বাবা, শীতের সময় শীতও পড়ে বেশি, গরমের সময় গরমও পড়ে বেশি, দুটোতেই জ্বালা। দেখতে পাচ্ছ মাখো মাখো হয়ে এঁচড়টা ফুটছে, আর এঁচড়টা কি সুন্দর কালার হয়েছে, দারুণ লাগছে না? কেমন হয়েছে কালারটা অবশ্য কমেন্ট করবে। এর মধ্যে কিন্তু একটু ধনেপাতা পড়বে, গরম মশলা না। বন্ধুরা এই যে আমাদের আজকের খাবার হচ্ছে সাদা ভাত, আর এই হচ্ছে লাল শাক ভাজা, তার সাথে মাছের ঝাল, আমের চাটনিটা কালকে, এঁচড় চিংড়ি হয়েছে, আর এখানে হচ্ছে কালকে বেগুনি এই পটলের যে বড়া করেছিলাম বেঁচে গেছিলো, আর ছেলে ভাত খেয়েছে তাই আলু সেদ্ধ মেখেছে। এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া, বুঝেছো? কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। আর আজকে করলাম তেলাপিয়া মাছ আর চারা মাছ মিলিয়ে 3 পিস করেছি, ছেলে খায়নি মাছ, সেই জন্য রয়ে গেছে বেশি। আর এই মাত্র রান্না সেরে উঠলাম, বরের জন্য বেড়ে দিলাম, আর ছেলের খাওয়া হয়ে গেছে। এই যে ছেলে খেয়ে নিয়েছে, এখানে দেখতে পাচ্ছে এত বাসন বেরিয়েছে, এগুলো আমি মাজতে যাব। বর আসলে বাইরে থেকে, বর খেতে বসবে, জল দিয়েও খাক, আর আমি ততক্ষণ বাসনগুলো মেজে চলে আসবো। দেখছো কত বাসন, এই হচ্ছে ব্যাপার, আমার আর ইচ্ছা করে না গো, আর পারি না। তো বন্ধুরা এই যে শুয়েছি, আর এই দেশলাইটা গ্যাসটা জ্বলছিল না, লাইটারটা জ্বলছিল না,
সেজন্য দেশলাই দিয়ে গ্যাসটা জ্বালিয়েছি আর শুয়ে পড়েছি। আর সব কাজ করেছি, বাসন মেজেছি, জল ভরেছি, গা ধুয়েছি, গ্যাস মুছেছি, ঘর ঝাড় দিয়েছি, দুনিয়ার কাজ সেরে কিন্তু ভাত এইটুকুনি খেয়েছি। খেয়ে তারপরে এই চকিতে উঠেছি। অত সেই সকাল 7টায় উঠেছি আর এখন বাজে বেলা 4:45। একভাবে করে যাচ্ছি, 1 মিনিটও বসিনি। ওই গ্যাস সিলিন্ডারটা লাগিয়ে যা 2 মিনিট বসেছি, বুঝেছো? এই যে আমার জীবন, বলো ভালো লাগে না আমার? আর সত্যি ভালো লাগে না। এক এক সময় মনে হয় ছেড়ে কোথাও চলে যাই। বাবাই দেশলাইটা ঠাকুরের ওখানে তুলে দাও। তো চলো একটু শুয়ে নিই। সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। দুপুরবেলা মানে কি বলো তো, তোমার আলমারিটাকে বন্ধ করো। ওই দুপুরবেলা হচ্ছে তোমার সেই 5টার সময় শুয়েছি। তারপর আমাদের চকিটা গেছে ওখান থেকে খাটাস করে, এমনি আগে ভাঙা ছিল আরও ভেঙে গেছে। তো ঠিক করে ঘুমাতে পারিনি ভয়। তার মানে শুয়েছি 5টার সময়, তো মানে সাড়ে 5টায় উঠে পড়েছি। আর ওই বাড়িতে লোক এসেছিলো। তো কেন লোক এসেছিলো সেটা আমি পরের দিন ব্লগে বলবো, আজকে আর বলবো না, তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আর এখন বেরোচ্ছি, ছেলের যে একটা বই বাকি ছিল সেই বইটা কিনতে যাচ্ছি। আর হচ্ছে বাড়িতে লোক এসেছিলো। আর একটা জিনিস এসছে আমাদের জন্যে, সেটাও তোমাদের বলবো, সেটাও তোমাদের দেখানো হয়নি, বুঝেছি? এসে খুলবো। আমার ছেলে বলছে এসে খুলবো, ওই যে আমার ছেলে রয়েছে। তো চলো আমি বইটা আগে কিনে নিয়ে আসি। দেখো বেরিয়েছি বই কিনতে। আর বই কিনতে বেরিয়ে রাস্তায় এই যে দেখতে পাচ্ছ দল টিম রয়েছে, মোহনবাগানের না ইস্ট বেঙ্গলের কোন জানি না কোনখান প্লেয়ারের মানে ড্রেস পরে এত জাম করে দিয়েছে, বাজনা ফাজনা নিয়ে বেরিয়েছে। কত দূর থেকে আমাদের হেঁটে হেঁটে তারপরে বই কিনতে যেতে হচ্ছে, জানো তো? এই যে বর আগে হাঁটছে, আমি পিছনে। তারপরে গলা পোলের তলায় তো কথা বলাই বেকার। এখানে প্রতিদিন এত ভিড় হয়, বলার কথা না। আমি দেখো কি পরিমাণে গরমে ঘেমে পাগল হচ্ছি। মনে হলো একটুখানি তোমাদের দেখাই। আমাদের মতো মানুষদের জীবন কিন্তু অত সোজা না, প্রচুর কষ্ট, জানো তো? যে সুখবহুল জীবন কিন্তু আমাদের না। আর জানি না কোনোদিন সুখবহুল জীবন আমাদের ভাগ্যে আছে কিনা। এই ছেলের বইগুলো নিয়ে আসলাম, তোমাদের না দেখালে তোমরা বিশ্বাস করবে না যে কি কেমন দাম। তো সেদিন 2টো এনেছিলাম, বলেছিলাম একসাথে দেখাবো। তো বইগুলোর দাম দেখো, 3খানা বই মাত্র এনেছি, যে 3টে এখন এই মুহূর্তে দরকার। বাকি 2খানা বই এখনও আনিনি, সেই 2টো বইও এরকমই দাম। সেই 2টো বই এখনও আনিনি কেন? কালকে আছে ছেলের ভর্তি, ছেলের ভর্তি করতে যাব। ছেলের ভর্তি করতে ওখানেও 1000 টাকা লাগবে। তারপরে কম্পিউটারের টাকা বলেছে ম্যামরা যে 2 দিন পরে দিলেও হবে। যেহেতু আমি বললাম যে ম্যাম যে কম্পিউটারের টাকাটা, তখন বললো ম্যাম বললো আমার ছেলে তো কম্পিউটার সায়েন্স, বললো 2 দিন পরে নাহলে কম্পিউটারের টাকাটা দিও, তাহলে ভর্তির টাকাটা আগে দিও। তো 1000 টাকার এখানে 3খানা বই 3000 টাকা, তো ডিসকাউন্ট দিয়ে ওই 2800 টাকা এরকম পড়েছে, বুঝেছো? তো এই দেখতে পাচ্ছ, তাই তোমাদের একবার খুলে দেখিয়ে দিলাম যে শিবানী কিন্তু কখনোই কোনো দিনও শিবানীর কথা কিন্তু শিবানী মিথ্যে কথা বলে না। শিবানী ছলচাতুরি জীবন পছন্দ করে না। যা হবে মুখের কাছে স্পষ্ট সোজাসাপটা কথা বলবে। আর এই সোজাসাপটা কথা বলার জন্য কিন্তু শিবানী বহু মানুষের কাছে কিন্তু অপ্রিয় হয়ে যায়, জানো তো? কেন বলো তো? মানুষ পছন্দ করে না। এই যে বিলগুলোও তোমাদের তার সাথে কিন্তু আমি দেখিয়ে দিলাম কত কি ডিসকাউন্ট। 2 সেট বই এসছে, তোমাদের বলি। পাখাটা একটু কমাও তো গো, আওয়াজ শোনা যায় না, ঘর ঘর করে। 2 সেট বই এসছে। 2 সেট বই হচ্ছে মানে একটা বইয়ের মধ্যে 2টো করে আছে। আমাকে কালকে একজন কমেন্ট করেছে, বললো যে 1st 2nd সেমিস্টার হয়ে গেছে, এটা 3rd আর 4th, তাই তো? তো যাই হোক, আমি জানি না, প্রথমবার এরকম। তো আমরা তো আগে মানে বুঝতাম যে উচ্চ মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক। তো এটা হচ্ছে এই 3টে বই এখন রেখে দেওয়ার, মানে একসাথেই নিতে হবে তোমার, পুরো প্যাকেট সিল করা থাকে, তোমাদের দেখালাম। আর ওই বইগুলো ওর এখন লাগবে, সেগুলো বার করে নিয়েছে। আর এগুলো রেখে দিতে হবে, এগুলো 2nd সেমিস্টারে লাগবে। তো 1st সেমিস্টার 2nd সেমিস্টারটা তোমার একসাথেই কিনতে হয়, কিন্তু কম্পিউটারটা আলাদা আলাদা বেরোয়, তাই তো? কম্পিউটার, ইংরাজি এগুলো আলাদা আলাদা। আমি অর্ডার দিয়ে এসেছি, কম্পিউটারটা এখনও আসেনি, আসলে ফোন করে জানাবে। 3খানা বই 3000 টাকা দিয়ে নিয়ে এসেছি, 3টে বইয়েরই 3000 টাকা দাম, বুঝেছো? দেখো আমাদের জন্য একটা এই যে গিফট এসছে, আমাদের একটা দিদি ভাই এই গিফটটা আমাদের পাঠিয়েছে। তো এই গিফটটা কি আছে সেটা খুললে তারপর দেখে বোঝা যাবে যে কি পাঠিয়েছে। ফ্লিপকার্ট থেকে এসেছে, দুপুরে এসেছে, আমার আর খোলার সময় হয়নি আর কি, বাড়িতে লোক এসেছিল সেই জন্য। তো গিফটটা আমি খুলে জানি, তো জানি না তোমাদের আমি কি বলবো, আমি জানি না। যে মানে গিফট পেতে সবারই ভালো লাগে, জানো তো? সবার ভালো লাগে, মানে সবার ভালো লাগে। তো গিফটটা পেয়ে সত্যি খুব ভালো লাগছে। দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ। আর কি বলবো যে মানে আমি কি বলবো আমি নিজেও জানি না, আমার ভাষা নেই আর কি। জীবনে কোনোদিন আমার পরিবার কোনোদিন কারোর কাছে গিফট পাইনি, যে বাপের বাড়ি বলো, শ্বশুর বাড়ি বলো, আমার ছেলেও কোনোদিন মামা বাড়ি বা কোথাও থেকে কখনো গিফট পাইনি। কি মাধ্যমিক, কি উচ্চ মাধ্যমিক, কি
মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার আগে বোন দিয়েছিল, আমার ছেলেকে একটা পেন দিয়ে গেছিলো। তো গিফট পেতে সত্যি ভালো লাগে। তা আমি কোনোদিন স্বপ্নেও ভাবি না, আমি সব বড় বড় ইউটিউবার ফেসবুকে কাজ করে এদের সবাইকে দেখি যে অনেক 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 মানুষের অনেক অনেক গিফট পায়। কি শোনা সরাবা অনেক 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 গিফট পায়, কিন্তু আমাদের কখনো কিছু আসে না। তো এই যে প্রথমবার আমাদের এসে আমাদের খুব 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 ভালো লেগেছে। দিদিভাই আমার পাঠিয়েছে, কি পাঠিয়েছে আমি নিজেও জানি না, কিন্তু আমি পার্সেলটা খুলিনি, খুলবো, দেখাচ্ছি তোমাদের। কোন দিক দিয়ে? আমার ছেলে বলছে আমাকে দাও, আমি পারিও না। এটা বন্ধ করে রাখি। এদিকটা দিয়ে মনে খুললো যেত। একই ওটা বসাও বসাও, এটা ওই দিকটা একটু টেনে দাও। ওটা এটা এটা টানতে হবে। ব্যাস আমাদের যা চকি, আমাদের যা চকি উঁচু নিচে, তার মতো ওদিকে গেছে ভেঙে। ওটা কি জন্য? ওটা পেন্ট করতে কি হয়? বুঝতে পেরেছি। তো এই যে পেয়ে গেছি গিফট, ভালো হয়েছে, আমার ছেলে খুশি হয়েছে। থ্যাংক ইউ দিদি ভাই। আর গিফট পেতে খুব খুব ভালো লাগে। আর কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে মানে আমরা কোনোদিন কখনো গিফট পাবো। আর খুব ভালো হয়েছে, খুব পছন্দ হয়েছে আমাদের, মানে খুব পছন্দ। আমার বর তো ওদিকে হেসে যাচ্ছে, আমার ছেলে আবার বলছে কালারটা হেবি সুন্দর হয়েছে। আমার বর দারুণ হাসছে, ক্যামেরা যেহেতু করছে তার জন্য আমার বরের হাসিটা তোমাদের দেখাতে পারছি না। আমার ছেলেরও হাসি দেখো, দেখতে পাচ্ছ। আর ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব খুশি হয়েছি। আর দিদি ভাই হচ্ছে সোমা দিদি ভাই পাঠিয়েছে, আর দুর্গাপুরে বাড়ি, দুর্গাপুর থেকে পাঠিয়েছে দিদি ভাই আমাদের। কালকেই বলে আমাদের ফোন করেছিল, বললো যে শিবানী তোমাদের জন্য একটা কিছু আছে। তো দিদি ভাই আজকে ফোন করেছিল, আমি ধরতে পারিনি। আমার ছেলের পড়ার জন্য চকিতে বসে একটু ওর ভালো হলো, একটু কাত হতে হতে কাত হয়ে যায়, তোমরা জানো। সেখানে এখানে সামনে ঝুঁকে পড়বে, বেশ ভালো লাগে জিনিস পেলে। আমাদের মতো সত্যি এগুলো আমাদের কাছে স্বপ্ন। আর আমরা কখনো যে এগুলো পাবো বা পূরণ হবে আমাদের, এটা আমরা কখনো ভাবি না। আমরা নুন ভাতেই সন্তুষ্ট বুঝতে পারবো, তার বাইরে কোনো জিনিস আমরা, সেটা আমাদের কাছে হচ্ছে বিলাসী। মানে কি বলবো, এতটা ভালো লেগেছে দিদি ভাই, আমার বলার কথা না। আমি ফেসবুক মানে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করে আমি ক টাকা ইনকাম করতে পেরেছি জানি না। তোমাদের এত ভালোবাসা পেয়ে আমি সত্যি খুব খুশি হয়েছি। আর ভীষণ খুশি হয়েছে, ভীষণ হয়েছে, যেটা আমি বলে বোঝাতে পারবো না। দিদি ভাইয়ের সাথে আমার অল্প কিছুদিনের আলাপ, তবে আমি এই সোশ্যাল মিডিয়াতে খুব ভালো ভালো সবাইকে পেয়েছি। ভালো দাদা, ভালো দিদি, সবাইকে আমি সবাইয়ের নামে ভালো দাদা ভালো দিদি দিয়েছি। তারা সত্যি আমাদের এত ভালোবাসে, তাদের কাছে আমরা সত্যিই কৃতজ্ঞ, সত্যি বলতে সত্যিই কৃতজ্ঞ। তো আমাদের এই গিফটটা পাঠিয়েছে দিদি ভাই, তো দিদি ভাইকে অনেক থ্যাংক ইউ। খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে। সোমা দিদি পাঠিয়েছে এটা। সোমা দিদি আমাদের জন্য, আমার ছেলের জন্য, যেহেতু পরীক্ষায় পাশ করেছে সেই জন্য ওকে স্টাডি টেবিলটা পাঠিয়েছে। ভীষণ, আর তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। হ্যাঁ, আর আমার তো ভীষণ পছন্দ হয়েছে, বেশ ভালো হয়েছে জিনিসটা। মানে আমি যে মানে কতটা যে আনন্দ পেয়েছি যে বলার কথা না, জানো তো। সবাইকে দেখতাম যে পায়, আর আমি আজকে পেয়েছি। হেভি হয়েছে, হেভি হয়েছে দিদি ভাই, হেভি সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদি ভাই। মাথা ভর্তি তেল দিয়ে নিয়েছি। আর ছেলে আজকে দুজনেই, আজকে বরকে ভাতই দিয়েছি, রুটি করিনি, শরীরটা ভালো লাগছে না। আর এই যে বরের ভাত খেয়ে থালায় রেখে গেছে, কালকের এইটা নিয়েই আমাদের বললাম না কি যে রাগারাগি হয়ে গেছে, ওই থালায় ভাত নিয়েই হয়ে গেছে। আমি খাবো না, রেখে গেছে। ভাবছে যে রেখে গেলে তাও তো খাবে, কিন্তু নাহলে রেখে না গেলে সেটাও খাবে না, সেই জন্যে। আর ছেলে বলছে মা মাছটা একটু ছাড়িয়ে দাও, তো মাছ ছাড়াতে এসেছি। এখনো আমার অনেক কাজ বাকি আছে। বলছে, আমার ছেলে বলছে আমি, বাবা শুধু একা রাখেনি, আমিও রেখে গেছি, ওই জন্য কথা বলছি। হ্যাঁ, আর ওই যে ওই যে কি বলে, দুটো তরকারি অতটা করে রয়েছে, শাক ভাজা দেখো, ওই যে এতটা শাক ভাজা রয়েছে। দুপুরবেলা খাওয়া হয়নি, ছেলে খায়নি দুপুরবেলা।
আর এই এঁচড়ের তরকারিটা রয়েছে। চিংড়ি মাছ খুঁজে পাওয়া যাচ্ছে না, যে কটা পেলাম খুঁজে খুঁজে বাবা ছেলেকে দিলাম, বুঝেছো। আমার ভালো লাগছে না, আমার একদম খেতে ইচ্ছে করছে না, মুখে রুচি নেই। কালকের ডালটা এই যে করে রেখেছিলাম, গরম করে রেখেছিলাম, কিন্তু খাইনি, আর দুপুরে ভাতই খাইনি, এত খাটাখাটনির পর আর খাওয়া হয়নি। আর আবার বিকেলেও আমি দুটো ভাত খাই, কিন্তু আজকে আমার একটুও সময় পাইনি, বুঝেছো তো, তার জন্য খাওয়াই হয়নি। তো চলো কি আর করা যাবে, ছেলের মাছ ছাড়িয়ে দিয়ে আমি ভাতটা খাই, তরকারি গরম করি, তারপর আবার ফিরে আসি।